রাজ্যে নতুন সরকার দায়িত্বে এসেই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। ইতিমধ্যেই নানা জায়গা থেকে বেশ কিছু অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরাও পড়েছে। এবার তালিকায় নয়া সংযোজন, মুর্শিদাবাদের রানীতলায় পাকড়াও 12 জন বাংলাদেশি। ধৃত বাংলাদেশিদের পাঠানো হলো হোল্ডিং সেন্টারে। গোপন সূত্রে খবর পেয়ে সীমান্ত এলাকায় কিছু যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদের আটক করেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। ওই যুবকদের কাছে বৈধ ভারতীয় নথিপত্র দেখতে চাওয়া হলে তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। নথিপত্র না থাকায় তাদের থানায় ধরে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জেরার মুখে ধৃতরা স্বীকার করে যে তারা বাংলাদেশের বাসিন্দা, তাদের বাড়ি বাংলাদেশের গোদাগাড়ি এলাকায়। কাজের খোঁজে তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল এবং ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় রানীতলা থানার পুলিশ। ধৃত ওই বাংলাদেশিদের আপাতত হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। তবে ধৃতেরা মুখে কাজের খোঁজে এদেশে এসেছে বলে জানালেও আদতে সেই উদ্দেশ্য ছিল নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল, নেপথ্যে অন্য কোনো বড়সড় দালাল চক্র জড়িত রয়েছে কিনা, সেই সমস্ত তথ্য খতিয়ে দেখছে রানীতলা থানার পুলিশ। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি। দেখবো। আবারও 12 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করলো রানীতলা থানার পুলিশ। জানা যাচ্ছে রানীতলা এলাকাতেই কিন্তু 12 জন বাংলাদেশি ঘোরাঘুরি করছিল এবং যখন পুলিশ গিয়ে পৌঁছয় তখনই কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তারা কোনোভাবেই তাদের নাম পরিচয় জানাতে চায়নি। তারা কিন্তু প্রথমে পরিচয় দিয়েছিল তারা ভারতীয়, কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরেই তারা বলতে বাধ্য হয় পুলিশকে যে তারা সবাই বাংলাদেশ থেকেই এসছে এবং কার হাত দিয়ে বাংলাদেশ থেকে এই ভারত ভূখণ্ডে রানীতলা থানা এলাকায় এসে উপস্থিত হলো সমস্ত বিষয় তদন্ত করে দেখছে পুলিশ। তবে 12 জনকেই যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন কিন্তু তাদের কথার মধ্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে আর তার ফলেই কিন্তু পুলিশের সন্দেহ হয়। সন্দেহের পরেই কিন্তু পুলিশ তাদেরকে বৈধ নথিপত্র, ভারতীয় হওয়ার যে বৈধ নথিপত্র সেগুলি দেখানোর চাপ দিলেই তারা কোনো রকম নথিপত্র দেখাতে পারেননি এবং তখনই জেরার মুখে তারা স্বীকার করতে বাধ্য হয় তারা বাংলাদেশ থেকেই এই ভারত ভূখণ্ডে ঢুকে পড়েছিল এবং রানীতলা থানা এলাকাতেই কিন্তু এই 12 জন যুবকই ঘোরাঘুরি করছিল। তারা কি উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ থেকে এসেছিল সেটা যেমন তদন্ত করে দেখছে পুলিশ, তার পাশাপাশি তারা কার মাধ্যম দিয়ে বাংলাদেশ থেকে ভারত ভূখণ্ডে ঢুকে পড়েছিল, তারা কি এই এলাকা থেকে কোনো বাইরের রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতো কিনা বা কাজ করার উদ্দেশ্যে এসেছিল না কোনো নাশকতা ছড়ানোর উদ্দেশ্যে এসেছিল, সমস্ত বিষয় তদন্ত করে দেখছে পুলিশ। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 12 জনকেই প্রথমে তাদেরকে যখন ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় তখনই তারা বলতে বাধ্য হয় তারা বাংলাদেশ থেকে ভারত ভূখণ্ডে ঢুকে পড়েছে এবং তারপরে তাদেরকে হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে এবং প্রশাসনিক যে প্রসিডিওর সেই প্রসিডিওর সম্পূর্ণ হওয়ার পরে তাদেরকে বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হবে এমনটাই জানা যাচ্ছে। যে হোল্ডিং সেন্টারে স্টে করানোর পরে তাদেরকে আবারও বাংলাদেশে পাঠানো হবে। তবে রানীতলা থানার পুলিশের একটা বড় সাফল্য বলাই যেতে পারে যে 12 জন বাংলাদেশি একসাথে 12 জন বাংলাদেশি যুবককে গ্রেপ্তারের ঘটনায় কিন্তু চাঞ্চল্য যেমন ছড়িয়ে গিয়েছে, পাশাপাশি এই 12 জন ছাড়াও আর কেউ উপস্থিত হয়েছিল কিনা, আর কেউ আছে কিনা সেই বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 12 জনই একত্রিত হয়েই কিন্তু রানীতলা থানা এলাকাতেই ঘোরাঘুরি করছিল আর সেই সন্দেহের বশেই কর্তব্যরত পুলিশ অফিসার যখন নাকা চেকিং চালায় তখনই এই 12 জনকেই দেখতে পায়। তখনই সন্দেহ হলেই পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করে আর সেই সময় পুলিশের জিজ্ঞাসাবাদের মুখেই তারা স্বীকার করতে বাধ্য হয় তারা বাংলাদেশ থেকে ভারত ভূখণ্ডে ঢুকে পড়েছিল। তবে মুর্শিদাবাদে একাধিক সীমান্তবর্তী থানা এলাকাতে এই বারবার বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনায় কিন্তু চাঞ্চল্য যেমন সৃষ্টি হচ্ছে সেরকম কিন্তু প্রমাণও হচ্ছে যে প্রচুর পরিমাণে বাংলাদেশি কিন্তু এই বিশেষ করে মুর্শিদাবাদে গা ঢাকা দিয়ে আছে যেমন দেখা যাচ্ছে, সেরকমই কিন্তু পাচারের উদ্দেশ্যেও বাংলাদেশিরা একদম সীমান্তবর্তী যে ওপেন বর্ডার সেই বর্ডার পেরিয়ে কিন্তু ঢুকে পড়ছে। আর এটাও বলা যেতে পারে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিএসএফ কে জমি যেমন বুঝিয়ে দেওয়া হয়েছে, জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হয়েছে। খুব তাড়াতাড়ি বর্ষা পার হলেই যে ফেন্সিং এর কাজ, কাঁটা তার দিয়ে ঘেরার যে কাজ
সেই কাজও সম্পন্ন হবে। আর এই কাঁটাতার সম্পন্ন হলেই এই অনুপ্রবেশ অনেক অংশেই কমে যাবে, এমনটাই আশা করছে প্রশাসনিক মহল। এর আগে নদিয়ার হাঁসখালী থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয় এক বাংলাদেশি মহিলা। পুলিশের দাবি, ধৃত মহিলার নাম প্রিয়াঙ্কা বিশ্বাস, তার বাড়ি বাংলাদেশের মাগুরা জেলায়। কিভাবে ওই মহিলা এদেশে প্রবেশ করলো, কোন উদ্দেশ্য নিয়ে এদেশে এসেছিল, সেই সমস্ত বিষয় নিয়ে উঠছে প্রশ্ন। তবে এই প্রশ্ন শুধু একজন মহিলাকে ঘিরে নয়, এই প্রশ্নটা গোটা সীমান্ত নিরাপত্তা, অভিবাসন নিয়ন্ত্রণ এবং জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরেও তৈরি হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্ত বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তগুলির অন্যতম। প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ এই সীমান্তের মধ্যে সবচেয়ে বড় অংশ পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের প্রায় 2200 কিলোমিটারেরও বেশি সীমান্ত বাংলাদেশের সঙ্গে যুক্ত। নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলি দীর্ঘদিন ধরে সীমান্ত অনুপ্রবেশের দিক থেকে সংবেদনশীল বলে বিবেচিত। সীমান্তে কাঁটাতার রয়েছে ঠিকই, কিন্তু সর্বত্র নয়। কোথাও নদী, কোথাও চর এলাকা, কোথাও ঘন জনবসতি। এই ভৌগোলিক বাস্তবতাই নিরাপত্তা বাহিনীর সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করে। গত 2 দশকে সীমান্তে হাজার হাজার অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। সরকারি তথ্য অনুযায়ী প্রতি বছরই বহু বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় আটক করা হয়। একই সঙ্গে বহু ভারতীয় নাগরিকও চোরাচালানের অভিযোগে ধরা পড়ে। অর্থাৎ সীমান্ত শুধু মানুষের যাতায়াত নয়, একটি সক্রিয় অপরাধ চক্রেরও কেন্দ্র। বিভিন্ন বছরে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদে দেওয়া তথ্য এবং সীমান্তরক্ষী বাহিনীর রিপোর্টে দেখা যায়, গত 2 দশকে হাজার হাজার বাংলাদেশি নাগরিককে ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক করা হয়েছে বা ফেরত পাঠানো হয়েছে। একদিকে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের ঘটনা বাস্তব, অন্যদিকে মোট সংখ্যাকে নিয়ে নানা দাবি, পাল্টা দাবি রয়েছে। ফলে নিরাপত্তা বিশ্লেষকদের মতে রাজনৈতিক বক্তব্যের বদলে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতেই পরিস্থিতি মূল্যায়ন করা জরুরি। প্রিয়াঙ্কা বিশ্বাসের ঘটনাটি সেই কারণেই গুরুত্বপূর্ণ। সে কিভাবে সীমান্ত পেরিয়েছিল? কেউ কি তাকে সাহায্য করেছিল? ভারতে প্রবেশের পর কোথায় ছিল? কোন নথি ব্যবহার করত? ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ডের মতো পরিচয়পত্র সংগ্রহ করেছিল কি? সে একাই এসেছিলেন নাকি কোনো সংগঠিত চক্রের মাধ্যমে ভারতে প্রবেশ করেছিলেন? এই প্রশ্নগুলির উত্তর এখনো তদন্ত সাপেক্ষ। ভারতের নিরাপত্তা সংস্থাগুলি বহুবার সতর্ক করেছে যে সীমান্ত দিয়ে শুধু অর্থনৈতিক কারণে মানুষ ঢোকার চেষ্টা করে না, কখনো কখনো জাল নথি চক্র, পাচারকারী এবং অন্যান্য অপরাধ চক্র একই রুট ব্যবহার করে। এই কারণে প্রতিটি অবৈধ অনুপ্রবেশের ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখা হয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।